এই মুহূর্তে উপস্থিত রয়েছি ক্যানিং পশ্চিম বিধানসভা হেরোভাঙা অন্তর্গত একটি জায়গা। হ্যাঁ, আপনারা নিশ্চয়ই শুনেছেন যে বিজেপি কর্মীর হাতে খুন হয়েছে মুসলিম সম্প্রদায়ের যুবক, আবার বজরঙ্গ দলের হাতে খুন হয়েছে মুসলিম সম্প্রদায়ের যুবক, এবং কোথাও বা শুনেছেন হিন্দুত্ববাদীদের হাতে খুন হতে হয়েছে মুসলিম সম্প্রদায়ের যুবককে। এবং আজকে একেবারে অন্য রকমের খবর যারা পশ্চিমবাংলার সাধারণ মানুষ রয়েছে তাদেরকে দেখাবো। একেবারে তৃণমূল কংগ্রেসের একজন ঘনিষ্ঠ কর্মী, তার হাতে খুন হতে হলো একজন মুসলিম সম্প্রদায়ের যুবককে। এই ঘটনার সূত্রপাত কোথা থেকে, কিভাবে এই ঘটনাটা ঘটেছে, আমরা এখানে এসে সূত্র মারফত খবর পেলাম যে রাজু সর্দার, যিনি মারা গিয়েছেন, রাজু সর্দার এবং তার বন্ধু, তিনি বাইকে করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন এবং কোথায় টার্নিংয়ের মুখে একটি টোটো চালক তিনি আসছিলেন এবং রীতিমতো টার্নিংয়ে আস্তে আস্তে যখন সেই টোটো চালক তিনি ডিফার লাইট জ্বালিয়েছেন এবং সেই লাইট গিয়ে পড়ে রাজু সর্দারের মুখে। এবং রাজু সর্দার তিনি বলেছেন যে আপনি টোটো চালাচ্ছেন, আপনি লাইট জ্বালাচ্ছেন, আমার চোখে পড়ছে, আমার কোথাও অ্যাক্সিডেন্ট হতে পারে, দুর্ঘটনা ঘটতে পারে। এবং এই ইস্যুটাকে নিয়ে সেই টোটো চালকের সঙ্গে রাজু সর্দারের বচসা হতে হতে ঝামেলা হতে হতে সেই টোটো চালক গাড়ির ভিতর থেকে একটি বাটাম নিয়ে সেই রাজু সর্দারের মাথায় আঘাত করে। হ্যাঁ, এবং সেই আঘাতের পরে একাধিকবার তাকে আক্রমণ করা হয়েছে এবং আক্রমণ করার ফলে রাজু সর্দার তিনি মারা যায়। হ্যাঁ, কার হাতে মারা যায় না, তৃণমূল কংগ্রেসের সক্রিয় কর্মীর হাতে মারা যায় একজন মুসলিম সম্প্রদায়ের যুবক। আমরা এখানে এসে আমরা দেখলাম সেই রাজু সর্দারের মায়ের কান্না এবং তার স্ত্রীর কান্না। মমতা বন্দ্যোপাধ্যায় কি তিনি মুছতে পারবেন? এই এলাকার যিনি বিধায়ক পরেশ রাম দাস, তিনি একজন প্রভাবশালী বিধায়ক, নিশ্চয়ই এলাকায় জনপ্রিয়তা রয়েছেন। আমরা সূত্রের খবর যেটা পেলাম যে এই এলাকার বিধায়ক পরেশ রাম দাস তিনি এই এলাকায় এসেছিলেন এবং এলাকায় স্থানীয় মানুষদের সঙ্গে কথা বলার চেষ্টা করেছিলেন, কিন্তু তিনি কোনো কথা বলেননি বলে আমরা সূত্রের খবর পেলাম। রীতিমতো যে টোটো চালক রাজু সর্দারকে বাটাম দিয়ে হত্যা করা হয়েছে, তিনি নাকি এই এলাকার যিনি প্রধান রয়েছে সেই প্রধানের ঘনিষ্ঠ। হ্যাঁ, এবং সূত্রের খবর পেলাম যে এই ঘটনার পরে পুলিশ প্রশাসন তাকে গ্রেফতার করেছিল। 24 ঘন্টা এবং 48 ঘন্টা পার না হতে হতে সেই আসামিগুলোকে ছেড়ে দিল পুলিশ। তবে প্রশাসনের প্রতি আর হয়তো ভরসা রাখতে পারছে না গোটা বাংলার মানুষ। হ্যাঁ, আমরা কথা বলবো এই পরিবারে সেই রাজু সর্দারের স্ত্রী এবং তার মা, আমরা কথা বলার চেষ্টা করব তারা কি বলছেন, তাদের কি বক্তব্য, তাদের কি দাবি, তারা কি সাজা চাইছে, এই সম্পূর্ণ ঘটনা আপনাদেরকে শোনাবো। বধুকুলে দুটো ছেলে মেরেছে, আমার বাসুরির যেরাম মেরেছে ওইরাম তাদের কঠিন যাবজ্জীবন যেন জেল হয়। আমার বাচ্চা আছে দুটো, আমার বাচ্চাদের ভবিষ্যৎ তোমরা কী করবে সেই রে ভালো। আমার দুটো বাচ্চা যেরাম আমার বাসুর যেরাম জাহান নেমেছে, ওদের যেন যাবজ্জীবন জেল হয়। আর আমার দুটো বাচ্চা রয়েছে, আমার বাচ্চা দুটোর ভবিষ্যৎ তোমরা কি চিন্তা ভাবনা করছো তাই কঠিন সাজা। আমার বাছুর যেরকম চলে গেছে, ওরও দুনিয়ার বুকতে যেন যাবজ্জীবন জেল হয়ে যেন সরে যায়। আর আমার কচি বাচ্চা রয়েছে, কচি বউ আছে, তাদের ভবিষ্যৎ তোমরা তাদের তোমরা চেয়ে কী করবে সেইটা ভালো মন্দ চেয়ে করবে। আমার বাছুর কোনো দোষ করেনি, আমার বাছুর কাজে যাচ্ছিল। আমার বাছুরির একা মারি ফেলে দিয়েছে, দিয়ে আমার বাছুরির গোলার ওপরে পা তুলে দিয়ে কাদার ভেতর চেপে ধরে রেখে দিয়েছে। আমার বাছুরির মরণ অবস্থায় তুলেছে, জাহানটা ঝাঁক করে আসছে আর যাচ্ছে। আমার বাছুর আর ফিরে কথা বলেনি, আমার বাছুর আর এখনও ফিরে আসেনি। এর জন্যই তোমরা কঠিন শাস্তি দেওয়ার। আমার স্বামীর যারা এই অবস্থা করেছে তাদের কঠিন শাস্তি চাই। আমার ছোট্ট বাচ্চা আছে, একটা 1.5 বছরের বাচ্চা, তার ভবিষ্যতে কী হবে আমি এটাই চাই। তার ভবিষ্যতের জন্য কী হবে, সে তো ছোট্ট, এখন সে কিছু বোঝে না। তা আমি কী করে বড় করবো আস্তে আস্তে, তার লেখাপড়া শেখার প্রয়োজন আছে। অপরাধ তো কিছু নেই, এ জাস্ট বলেছে ভাই তোমার গাড়ির ফোকাসটা চায়না লাইটে এত বাজে তেজ, এই তেজ আমার চোখে লাগছে কেন, অন্য কোনো গাড়ির লাগলেও অ্যাক্সিডেন্ট হবে, আপনার লাইটটা ঠিক করুন। এটা বলা কোনো অন্যায় নয়, সে লিগালি কথা বলেছে, ঠিক কথা বলেছে।
এই কথা বলার অপরাধে এই নেমেই বলো তোর বাবার রাস্তা অমুক রাস্তা বলেই তাকে ধাক্কা ধুক্কা শুরু করলেন। ধাক্কা মারতেই সরু রাস্তা ভাঙা, সেখানে পড়ে যায়। পাশ থেকে আরেকজন যে ছিল মেহবুল্লাহ না কি নাম, সে তাড়াতাড়ি একটা ডান্ডা বার করে মাথায় এত জোরে আঘাত করেছে, যেটা আমরা জানি যে মাথার এই যে মস্তকটা ছিল সেখানে আঘাত হতেই সে পড়ে গিয়ে ব্লাডিং ফেটে গিয়ে রক্ত রক্ত অবস্থা হয়ে যায়। ওর সঙ্গে যে আরেকজন ছিল সে ঠেকাতে যায়, তাকে আবার ডান্ডা দিয়ে মারতে গিয়ে তার হাতে লাগে আক্রান্ত হয়। এমতো অবস্থায় যখন রক্তারক্তি হয়ে যায়, কিছু মানুষ তার ধরে তাড়াতাড়ি ওকে হসপিটালে নিয়ে যায়। গ্রামের মানুষ সবাই মিলে ধরে টোটোলাকে ধরেছে, টোটোও ধরেছে, কিন্তু টোটোকে ভাঙচুর করেনি, ওই লোকটার একটা আঙুলও তার গায়ে টাচ করেনি। তারা এনে বসিয়ে রেখেছে যে কেন একটা মানুষের মেরে আক্রান্ত করে মাথা ফেসকে দেওয়া হলো, তার জবাব চাই, এটুকু বলার জন্য তাকে ধরে বসিয়ে রেখেছে। প্রধান তাকে খবর দেয়, ওই এলাকার মানুষের খবর পায়। তাদের উচিত ছিল, আমি এই এলাকার প্রধান, আমি এই এলাকার মানুষ আমার ভোট দেয়, তাহলে এই এলাকার মানুষের সাথে আগে আমি স্পটে যাই। যে বাচ্চা আক্রান্ত হয়েছে, রক্ত বেরিয়েছে, তার মায়ের কাছে, তার বাবার কাছে, সেই গ্রামের মানুষের কাছে যাই। তিনি এখানে না এসে কি করলেন, থানাকে ফোন করে দিলেন, তাদের মাধ্যম দিয়ে গেছে। থানা তো আর উড়ে কোথাও ফোন পাইনি। তারপরে পুলিশ আসলো। পুলিশের উচিত ছিল এই আসামি, এই আক্রান্ত রাজু সর্দার এবং তার সঙ্গে যে আছে তার হাত বাম হাতে সেলাই, এবং রাজু তখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা করছে। ক্যানিং হসপিটাল থেকে ট্রান্সফার করে চিত্তরঞ্জন হসপিটাল কলকাতা, চিত্তরঞ্জ থেকে ট্রান্সফার করে পিজি হসপিটালে। পিজি হসপিটাল যখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা করছে, পরের দিন ঠিক 16 তারিখ সকালবেলা কোর্টে পাঠালেন এদেরকে, আর বিকালবেলা জামিন হয়ে গেল। আশ্চর্য ব্যাপার, এটা এখানকার মানুষের অভিযোগ। একদিনে জামিন হয়ে যায়, তার মানে তার নামে কোনো কেসই হয়নি, জাস্ট 661 নামে একটা সিম্পল জিডি হয়েছে। আমি জানতে চাই, মানুষ অসুস্থ হলে ডাক্তারখানায় যাবে, বিপদে পড়লে পুলিশের কাছে যাবে, তাহলে পুলিশের ভূমিকাটা কি? পুলিশ কি নেতাদের দাস, নেতাদের জুতো, নেতাদের চামচা? এই চামচাগিরি করে কদিন চলবে? আমি বলতে চাই, ক্যানিং থানার নিজে ভারপ্রাপ্ত যিনি আইসি সাহেব আছেন, তার মন মানসিকতা কতটুকু সঠিক আমি এটা বুঝতে পারছি না।